আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, যে এই রাইটিংটা রয়েছে আমাদের এডওয়ার্ড সাইডের, সেটা আমরা পড়ছিলাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে, এটার আমরা চারটা চ্যাপ্টারে কোথায় কি আছে সেটা জেনেছি। আজকে আমরা আরেকটু ডিটেইল পড়ার চেষ্টা করব। তবে পুরোটাই কিন্তু মোটামুটি একটু কঠিন জিনিস, তোমরা অলরেডি হয়তো জেনে গেছো, তোমরা যারা একটু দেখেছো আর কি। তো আমরা, চলো আজকে পড়ি এটা আর কি। দেখো, এডওয়ার্ড সাইড draws draws this book's epigraph or introductory quotation from Joseph Conrad's short novel Heart of Darkness. এডওয়ার্ড সাইড তার এই বইয়ের এপিগ্রাফটা নিয়েছেন, যেটা ওই যে আমরা শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকে আর কি, সেটা নিয়েছেন জোসেফ কনরাডের একটা ছোট নোভেল আছে হার্ট অফ ডার্কনেস, সেখান থেকে। এটা তোমাদেরই তো আছে মনে হয়, ফোর্থ ইয়ারই তো আছে হার্ট অফ ডার্কনেস, সেখান থেকে নিয়েছেন। Conrad's work is a classic dramatization of imperialism, featuring the career and death of a cruel, obsessive ivory trader named অথবা কুর্টস on the Congo River। বলা হচ্ছে কনরাডের যে কাজ বা এই যে নোভেলটা আর কি, শর্ট নোভেলটা, এটা একটা ক্লাসিক ড্রামাটাইজেশন অফ ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজমের একেবারে বেস্ট একটা ড্রামাটাইজেশন। এবং এইখানে ফিচারিং দ্য ক্যারিয়ার অ্যান্ড ডেথ অফ ক্রুয়েল অবসেসিভ আইভরি ট্রেডার, এখানে ক্যারিয়ার কি ফিচার করা হয়েছে এবং একই সঙ্গে একটা অত্যাচারী, তারপরে হচ্ছে আইভরি ট্রেডার, অবসেসিভ একটা আইভরি ট্রেডার, অত্যাচারী না, অবসেসিভ একজন আইভরি ট্রেডার, এবং খুবই নিষ্ঠুর একটা একটা আইভরি ট্রেডার যার নাম হচ্ছে কোর্টস বা কার্ডস বলতেছে অনেকে। তো সেক্ষেত্রে যেটাই বলো, কঙ্গো রিভারের পাশে তার যে একটা মৃত্যু, সেই মৃত্যুটাও আসলে এখানে তুলে ধরা হয়েছে এই রাইটিংটাতে। দ্য স্পিকার uh, in the passage is the story's narrator মার্লো। এই যে প্যাসেজের আমরা যে স্পিকার পাবো, সেটা হচ্ছে এই স্টোরির বর্ণনাকারী, এবং তার নাম হচ্ছে মার্লো। কনরাডস অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্যান্স ইজ এভিডেন্ট, বাট ইট ইজ কমপ্লিকেটেড বাই দ্য caveat that imperialism may be sanctioned if it exists in the service of an idea। কনরাড এখানে আহ, হচ্ছে তার অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিং যে স্ট্যান্স, তার যে একটা পজিশন, সেটা এখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কনরাড তার এই ইয়েতে একটা অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক বা ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্য বিরোধী একটা অবস্থান তিনি নিয়েছেন। কিন্তু ইটস কমপ্লিকেটেড, এটা আবার জটিল, বাই দ্য কভেট অফ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ ইম্পেরিয়ালিজমের যে সতর্কীকরণ, হ্যাঁ সেইটা যদি আমরা চিন্তা করি, বা ইম্পেরিয়ালিজমের যে জটিলতা, সেটা যদি আমরা চিন্তা করি আমাদের সচেতনতা দিয়ে, আমাদের সতর্ক সতর্কতার সহিত যদি আমরা এটা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে দ্যাট ইম্পেরিয়ালিজম মে বি স্যাংশনড, ইম্পেরিয়ালিজমকে স্যাংশন করা যেতে পারে, বাতিল করা যেতে পারে, ঘোষণা করা যেতে পারে, ইফ ইট এক্সিস্ট ইন দ্য সার্ভিস অফ অ্যান আইডিয়া। কিন্তু এটা যদি একটা এক্সিস্ট করে একটা আইডিয়া হিসাবে, ইন দ্য সার্ভিসে, অর্থাৎ সার্ভিসে বা কাজে কর্মে যে একটা আইডিয়া হিসাবে এটা থাকে শুধুমাত্র, তখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে বাদ দিয়ে দিতে পারি বা এটাকে স্টপ করে দিতে পারি। কিন্তু যদি এটা শুধুমাত্র আইডিয়ায় না থেকে একেবারে কাজে কর্মে যদি কোনো মানুষ মনে প্রাণে এটাকে নিয়ে নেয়, তখন এটা আসলে মুশকিল হয়ে যায়। এই সেন্টেন্সটাকে এইভাবে, এই ধারণাটাকে বোঝাচ্ছে। পারহাপস দিস আইডিয়া রিপ্রেজেন্টস এ হায়ার সিভিলাইজিং মিশন। এবং এই আইডিয়াটা কি, সেটা হচ্ছে যে খুবই উচ্চমানের একটা আইডিয়া, এবং যেটা রিপ্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্টস এ হায়ার সিভিলাইজিং মিশন, মানে একটা উন্নত মানের মিশন যেটাকে বলা হচ্ছে সিভিলাইজিং। অর্থাৎ তুমি কি করতেছো, যে ইম্পেরিয়ালিজমটা সারা বিশ্বে চালাচ্ছ এবং তুমি বলতেছো যে আমি মানুষকে সিভিলাইজ করতেছি। বর্তমান পৃথিবীতে আছে না শান্তি প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠার নামে অনেক কিছু করা হচ্ছে। এক দেশে যুদ্ধ, বা আবার এই যে অস্ত্র বিক্রির একটা উদ্দেশ্য থাকে,
যুদ্ধে জড়িয়ে দিয়ে তার কাছে অস্ত্র বিক্রি করতেছে। যখন দেখতেছে যে সে আর অস্ত্র দিতে পারতেছে না বা অস্ত্রের পেমেন্ট করতে পারতেছে না বা এই টাইপের, তখন সেখান থেকে সটকে পড়তেছে, আরেক জায়গায় চলে যাচ্ছে। আর সব জায়গায় বলতেছে আমি শান্তি শান্তি নিয়ে আসছি, শান্তি ইয়ে করতে, মানবতা। হ্যাঁ, মানবতার ফেরিওয়ালা আর কি। মানুষ মারতেছে, সেখানে আবার মানবতা কিসের? মানুষ মেরে মানুষে আবার মানবতা দেখাচ্ছে। ওকে। তো এরকম এই এই বিষয়টাও এরকমই যে সভ্য করার নামে, সভ্য করার যে আইডিয়া, যে যে একটা ধ্যান ধারণা, সেইটা দিয়ে মূলত এই ইম্পেরিয়ালিজম যে বিষয়টা, এটাকে বিস্তার ঘটানো হচ্ছে। In any case, the ambiguity of the court foreshadows Said's subsequent evaluation of Conrad and his fiction. বলতেছে যে এই যে এখানে এই যে কোর্টটা, হ্যাঁ, যে সিভিলাইজিং করা, এইটার যে একটা দার্থবোধকতা রয়েছে, এইটা দিয়েই মূলত একটা, এটা যে একটা ফোরশ্যাডো করতেছে, একটা পূর্বাভাস দিচ্ছে যে সাইদের যে মূল্যায়ন, কনরাডের যে রাইটিং, তার যে ফিকশনটাকে যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা করতেছেন এই এই সাইদ হচ্ছে তার এই কোটেশনের মাধ্যমে। অর্থাৎ উদ্ধৃতির যে যে উদ্ধৃতিটা করা হচ্ছে, সেটা যে অস্পষ্টতা, সেটা সম্পর্কে সাইদ এখানে মূলত একটা পূর্বাভাস দিচ্ছেন যে এই যে সিভিলাইজিং যে শব্দটা, এই যে একটা আইডিয়া, এই আইডিয়াটা দিয়ে মূলত বলা হচ্ছে একটা, কিন্তু করা হবে আরেকটা। ঠিক ওরকমই যেমন বর্তমানের যুগে কি হয়, মানবতা, মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী এটা, মানবতা বিরোধী ওটা। আমেরিকা চালিয়ে দিচ্ছে না যে মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে, মানুষ মেরে মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে। তো বলতেছে মানবাধিকার, কিন্তু আবার উল্টোটা করতেছে আর কি। Thus, the epigraph sets the tone for Said's book as a whole by suggesting a major theme. এবং এই যে এপিগ্রাফটা ইউজ করতেছেন আমাদের এডওয়ার্ড সাইড, তিনি তার বইয়ে এইটা অ্যাড করে মূলত একটা টোন তিনি এখানে সেট করতেছেন। এবং তিনি একটা একটা মেজর থিমকে এখানে সাজেস্ট করতেছেন তার এই হচ্ছে এপিগ্রাফটা দিয়ে। সেই থিমটা কি? দ্য কমপ্লেক্সিটি অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড দ্য ইন্টাররিলেশনশিপ উইথ কালচার। অর্থাৎ ইম্পেরিয়ালিজমের যে জটিলতা, সেটাকে তিনি বোঝাচ্ছেন, এবং একই সঙ্গে কালচারের সাথে যে এর একটা রিলেশন রয়েছে, আন্তঃসম্পর্ক রয়েছে, সেটাকেও তিনি এখানে উল্লেখ করতেছেন। দ্য কারেন্ট ওয়ার্ক ইজ আ সিকুয়েল টু দ্য অথর্স ল্যান্ডমার্ক বুক ওরিয়েন্টালিজম। 1978 সালে ওরিয়েন্টালিজম নামে একটা বই তিনি তৈরি করেন, এবং সেই বইয়েরই একটা সিকুয়েল হচ্ছে এটা, একটা বলতে পারো সিরিজের একটা অংশ এটা। It also, however, is an attempt to explore new ground, examining how the literary form of the novel relates to imperialism. বলা হচ্ছে এটা অ্যাটেম্প টু এক্সপ্লোর নিউ গ্রাউন্ড, অর্থাৎ নতুন গ্রাউন্ড, নতুন দেশ, নতুন ভূমি এক্সপ্লোর করারই মূলত নতুন আরেকটা আর কি অ্যাটেম্প, একটা চেষ্টা। এক্সামিং হাউ দ্য লিটারেরি ফর্ম অফ দ্য নোভেল রিলেটস টু ইম্পেরিয়ালিজম, এবং এখানে এক্সামিন করার চেষ্টা করা হয়েছে কিভাবে লিটারেরি ফর্মগুলো তোমার ইম্পেরিয়ালিজমের সাথে সম্পর্কিত, সেটাও এখানে এক্সামিন করার চেষ্টা করা হয়েছে এই ওরিয়েন্টালিজম যে বইটা, সেটাতে। Said gives the example of Robinson Crusoe's creation of his own private life dome, আচ্ছা ফিফডোম, ফিফডোম মানে কি, on a non-European island in Daniel Defoe's pioneering novel of the same name. আচ্ছা আমি ফিফডোমটা দেখে আসি। জাহাত, জাহাত মানে কি? জায়গির। ও আচ্ছা, ফিফডোম মানে লজিং থাকা বলে না, লজিং, তো ওইটাই হচ্ছে জায়গির। জায়গির মানে ওই যে আগেকার যুগে কি ছিল বলে না, জাগির থেকে পড়াশোনা করেছে, তোমার বাড়ি হয়তো হচ্ছে কুমিল্লা, তুমি ঢাকায় পড়াশোনা করো। তো আগে তো হোস্টেল টোস্টেল এত এইসব কিছু অত ইয়ে ছিল না, তখন কি করতো যে
তোমার ওখানে গিয়ে হয়তো তোমার পরিচিত একটা আত্মীয় বা তোমার গ্রামের কেউ একজন বড় লোক তার বাড়িতে থেকে তুমি কাজকর্মগুলো করো, এবং তাদের বাড়িতে থেকে তুমি পড়াশোনা করো। বা এরকম হয় যে তাদের বাড়িতে আহ বাচ্চা কাচ্চাদেরকে পড়াও, এবং সেটার বিনিময়ে তুমি থাকা খাওয়া প্লাস পড়াশোনা করো। তো এটাকে জায়গির বলে, তোমরা আশা করি জানো সবাই। তো আমাদের এই যে আহ, আমাদের যে রবিনসন ক্রুসো, তার যে একটা প্রাইভেট জায়গির ডোম, মানে জায়গিরের যে জায়গা, জায়গির থাকার যে জায়গা, সেটার কথা বলতেছে যে এইটা এইটা একটা এক্সাম্পল হিসেবে তিনি দেখাচ্ছেন। অন এ নন ইউরোপিয়ান আইল্যান্ড, একটা নন ইউরোপিয়ান আইল্যান্ডে এই রবিনসন ক্রুসো এই জায়গিরটা থেকেছেন, এবং যেটা ড্যানিয়েল ডিফোর একটা পায়োনিয়ারিং বা অগ্রদূতের, মানে একটা পায়োনিয়ারিং আর কি, অগ্রগামী একটা নোভেল, এবং এর নামটাও একই। এটা থেকে তিনি এক্সাম্পল দিয়েছেন। সাইড ডিফাইন্স কালচার টু ওয়েজ। আচ্ছা, এবার থেকে আমরা এই বইয়ের ভেতরে আসলে ঢুকতেছি। তো এখানে বলতেছেন সাইড ডিফাইন্স কালচার টু ওয়েজ, তিনি দুই ভাবে কালচারকে ডিফাইন করতেছেন। ফার্স্ট, it can be defined as a collection of practices that exist independently from the school, social, political, and economic sphere, and are often embodied in aesthetic forms that provides pleasure. প্রথমত, তিনি ডিফাইন করতেছেন যে এই কালচার হচ্ছে একটা প্র্যাকটিস, এ কালেকশন অফ প্র্যাকটিস, অর্থাৎ অনেকগুলি চর্চা বা প্র্যাকটিস যেগুলো আমরা করে থাকি, সেটা এক্সিস্ট করতে পারে স্বাধীনভাবে এই সামাজিক, পলিটিক্যাল এবং ইকোনমিক স্ফিয়ার থেকে স্বাধীনভাবে এটা এক্সিস্ট করতে পারে, এবং প্রায় এটা এমবডিড হয়ে থাকে বা প্রকাশিত হয়ে থাকে বা মূর্তায়িত হয়ে থাকে অ্যাস্থেটিক ফর্মে। অ্যাস্থেটিক ফর্মে মানে কি? সৌন্দর্যের যে বিষয়গুলি বা আনন্দের যে বিষয়গুলি, সেগুলো যেটা আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। মানে কালচারগুলোর অ্যাস্থেটিক ফর্ম হচ্ছে এই যে লিটারেচার, এই যে আর্ট, শিল্প কলা, তারপরে পেইন্টিং, শিল্পীর গান, মিউজিক, এইগুলোকে বলা হয় অ্যাস্থেটিক ফর্ম। হ্যাঁ, সাহিত্য, সংস্কৃতি আমরা জানি হচ্ছে, সাহিত্য এক জিনিস, সাহিত্য হচ্ছে সংস্কৃতির একটা এলিমেন্ট। তো এই কালচারের ভেতরে এত কিছু থাকে। তো এইগুলোকে একসঙ্গে বলতে অ্যাস্থেটিক ফর্ম, সৌন্দর্যের একটা ফর্ম আর কি। অ্যাস্থেটিক মানেই হচ্ছে সৌন্দর্যবিদ্যা, বা অ্যাস্থেটিসিজম বলতে সৌন্দর্যবিদ্যা, অ্যাস্থেটিক্স। তো বলতেছে এগুলো আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। তো এই একটা ফর্মে থাকে আমাদের বিনোদন জগতে যা কিছু আছে, সেটা সাহিত্য থেকে শুরু করে নাচ গান থেকে শুরু করে সবকিছু, ছবি আঁকা আঁকি, এই সবকিছুই হচ্ছে সংস্কৃতির একটা অংশ। তো এই দিক দিয়ে আমরা সংস্কৃতিকে ডিফাইন করতে পারি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ রিফাইনমেন্ট, অ্যাজ এক্সাম্পলিফাইড বাই দ্য ফেমাস কোটেশন অফ দ্য ইংলিশ পোয়েট অ্যান্ড ক্রিটিক ম্যাথিউ আর্নল্ড। তো বলতেছে সেকেন্ডলি আমরা এটাকে একটা এক্সপ্রেশন অফ রিফাইনমেন্ট হিসাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি, যেটার এক্সাম্পল নেওয়া হয়েছে আমাদের আহ, ম্যাথিউ আর্নল্ডের কাছ থেকে। এবং এখানে বলতেছে এক্সপ্রেশন অফ রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট মানে হচ্ছে তোমার আহ, কি বলে এটাকে, পরিশোধন, পরিমার্জন, এরকম। তো এই পরিমার্জনের একটা হচ্ছে অভিব্যক্তি হিসেবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো এই ব্যাপারে আর্নল্ডের থেকে ইয়ে নেওয়া হয়েছে, তোমার হচ্ছে একটা কোটেশন নেওয়া হয়েছে। তো কোটেশনটা কি আমরা এবার জানবো। আর্নল্ড রোড অফ কালচার দ্যাট ইট ইজ দ্য বেস্ট দ্যাট হ্যাজ বিন নোন অ্যান্ড থট। কালচারকে তিনি, আমাদের আর্নল্ড তিনি সংজ্ঞায়িত করেছেন এইভাবে যে কালচার হলো দ্য বেস্ট দ্যাট হ্যাজ বিন নোন অ্যান্ড থট, অর্থাৎ ওই সমস্ত ভালো ভালো জিনিস যেগুলো আমরা, যেগুলোর সাথে পরিচিত হতে পেরেছি বা যেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি, সেগুলো হচ্ছে কালচার। এটা আমাদের আর্নল্ড বলেছেন। এবং এটা দিয়ে তিনি কি সাজেস্ট করতেছেন, এটা দিয়ে তিনি সাজেস্টিং দ্যাট কালচার ইজ ইন দ্য পজিশন অফ দ্য ইউরোপিয়ান। এটা দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে কালচার মূলত ইউরোপিয়ানদের অধিকারেই রয়েছে, ইউরোপিয়ানদের দখলে রয়েছে। ইউরোপিয়ানদের ছাড়া অন্য কারো কাছে আর কালচার জিনিসটা নাই। মানে হচ্ছে ইউরোপিয়ানরা বেস্ট জিনিসটা জানে, তারা বেস্ট জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারে, বেস্ট জিনিসগুলো তাদের ভেতরেই শুধু রয়েছে। তো তারা এসে তোমার ভারতে এসে কালচার ছড়িয়ে দিয়ে যাবে, কারণ ওইটা বেস্ট। তোমরা ভারতীয়রা কিন্তু ইউরোপে গিয়ে কালচার ছড়াইতে পারবে না, কারণ তোমাদেরটা বেস্ট না, আমরা ইন্ডিয়ানরা বেস্ট না, এটা তখন বলতেছে। তো ইউরোপিয়ানরা যেখানেই যাবে তাদেরটা ছড়াই দেবে, কারণ সেটাই বেস্ট।
The phrase is from Arnold's book of literary criticism entitled Culture and Anarchy, 1869, 1869 সালে পাবলিশ করা কালচার অ্যান্ড অ্যানার্কি, এই বইটার থেকে, বইটাতে এই ফ্রেজটা তিনি ইউজ করেছেন। তাহলে এই দুই ভাবে আসলে কালচারকে সংজ্ঞায়িত সংজ্ঞায়িত করা হয়। প্রথমটা হচ্ছে শিল্পকর্ম, সাহিত্য, নাচ, গান, এগুলোর ভেতরে কালচার থাকে, যেটা আমরা সাধারণ সেন্সে জানি যে কালচার মানে এগুলো। সেকেন্ড যে ফর্মটা, যেটা যেটা আর্নল্ড সংজ্ঞায়িত করেছেন, সেটা হচ্ছে ইউরোপিয়ানদের যার কাছে যা কিছু আছে সেটাই কালচার, সেটাই সভ্য, এছাড়া কারো কাছে কোনো কিছু সভ্য না। তো এটা আমরা একটা ইয়ে জানলাম। এবার আসো, অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য এফোর্ট টু লিঙ্ক নোভেলস অ্যান্ড ন্যারেশনস টু দ্য ইম্পেরিয়াল প্রসেস, সাইদ ব্রিফলি এক্সপ্লোরস টু এক্সাম্পলস। বলা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন হিসেবে এই যে নোভেল এবং ন্যারেশন, নোভেলস এবং অন্যান্য আরো যে ন্যারেশন রয়েছে, যেটা ইম্পেরিয়াল প্রসেসকে, রাজকীয় যে ব্যাপার স্যাপারগুলোকে, শাসনতান্ত্রিক, শাসনতন্ত্রের যে জনক, পিতা, বা আমরা যেটা বলতে পারি হচ্ছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এদের কথা বলা হচ্ছে যে তাদের আহ, তাদের যে ন্যারেশন, তাদের কথাবার্তা এবং তাদের বাণী, এবং তার সাথে যদি নোভেলদের একটা লিঙ্ক করার চেষ্টা করা হয়, তো সেই তাদের বাণীর সাথে, তাদের কথাবার্তার সাথে, তাদের বক্তৃতার সাথে নোবেলগুলোর একটা লিঙ্ক দেখানোর চেষ্টা করেছেন হচ্ছে আমাদের এডওয়ার্ড সাইদ, এবং সেটা করতে গিয়ে তিনি ব্রিফলি এক্সপ্লোর করেছেন দুইটা এক্সাম্পল। একটা হচ্ছে দ্য ফার্স্ট, যেটা সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন বাই চার্লস ডিকেন্স। এই নোভেলটাকে তিনি এরকমটা হিসেবে খুঁজে পেয়েছেন। উইথ দ্য পোর্ট্রিয়াল অফ দ্য প্রোটাগনিস্ট পিপস রিলেশন টু দ্য ওল্ডার অ্যাবেল ম্যাগুইস, এবং এখানে তিনি দেখিয়েছেন যে পিপ, এখানকার যে প্রোটাগনিস্ট পিপ নামে ছোট যে বাচ্চা ছেলেটা, যেটা ধীরে ধীরে বড় হয় আর কি, তার সাথে ওল্ডার বা একটা বৃদ্ধ মহিলা অ্যাবেল ম্যাগুইস, তার যে রিলেশনশিপ, সেটা তিনি পোর্ট্রে করেছেন এই রাইটিংটার ভেতরে। ম্যাগুইস prospers after his transportation and deportation to Australia, where Great Britain has established penal colonies for criminals to perform labor. ম্যাগুইস অনেক উন্নতি লাভ করে, অনেক টাকা পয়সা ইনকাম করে তার ট্রান্সপোর্টেশন অথবা ডিপোর্টেশনের অস্ট্রেলিয়ায় হওয়ার পরে। অর্থাৎ তিনি যে অস্ট্রেলিয়ায় যান, বা অস্ট্রেলিয়ায় তিনি যে হচ্ছে ট্রান্সপোর্ট করেন, পণ্য পরিবহন করেন, বা বলতে পারে পণ্য সেখান থেকে নিয়ে আসেন, এই ট্রান্সপোর্টেশন এবং ডিপোর্টেশনের মাধ্যমে তার অনেক টাকা পয়সা হয় ম্যাগুইসের। এবং এই অস্ট্রেলিয়া কি কি জন্য হয়, কারণ ওইখানে ব্রিটিশরা একটা কলোনি স্থাপন করেছেন, পেনাল কলোনির, হ্যাঁ, যেখানে ক্রিমিনালদেরকে রাখা হয় এবং তাদেরকে দিয়ে কাজ করানো হয়, সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা আছে আর কি ওখানে। তো এইটা এইটা দেখানো হয়েছে আমাদের এই জায়গাটাতে, এই গ্রেট এক্সপেকটেশনের মধ্যে। আরেকটা হচ্ছে দ্য সেকেন্ড ইজ দ্য অ্যাকাউন্ট অফ জোসেফ কনরাডস নস্ট্রোমো নস্ট্রোমো of a fabulous silver mine masterminded by Europeans in Central America. তো এই আরেকটা সেকেন্ড যে রাইটিংটা, সেটা হচ্ছে জোসেফ কনরাডের, সেটা হচ্ছে নস্ট্রোমো। আহ, সেইখানে দেখানো হয়েছে একটা ফেবুলাস সিলভার মাইন, মানে ওই যে সিলভারের যে খনি। সিলভার মানে কি? সিলভার মানে হচ্ছে রূপা। রূপাকেই তো বলা হয়, তাই না, সিলভার? আমরা সিলভারের বাসন কোসন দেখে থাকি। ও হ্যাঁ, রূপা, এই যে চাঁদি, চান্দি, আমরা যেটাকে বলি চান্দির গহনা, আমাদের এলাকায় বলে চান্দি। তো এই সিলভারের যে চান্দির যে খনি রয়েছে আর কি, সেটার কথা বলতেছে যে এই রাইটিংটার ভেতরে, নস্ট্রোমোর ভেতরে তিনি দেখিয়েছেন একটা ফ্যাবুলাস সিলভার মাইন, একটা খনি, যেটা মাস্টার মাইন্ড করেছে, যেটা প্ল্যান পরিকল্পনা বা যেটা থেকে খনি থেকে সিলভার আহরণ করা সবকিছু কাজ করতেছে ইউরোপিয়ানরা, এবং সেটা কোথায়? সেন্ট্রাল আমেরিকাতে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সেন্ট্রাল আমেরিকাতেও ইউরোপিয়ানরা ছিল, এবং সেটার কথা বলা হচ্ছে। Said argues that the rhetoric of power produces an illusion of benevolence. এখানে
আমাদের এডওয়ার্ড সাইড তিনি একটা আর্গুমেন্ট শো করতেছেন, তিনি একটা লজিক দেখাচ্ছেন যে ক্ষমতার যে হচ্ছে রেটরিক অফ পাওয়ার, ক্ষমতার যে কি বলে অলংকার, সেটা কি করে প্রডিউসেস অ্যান অ্যালিউশন, একটা মোহ যেন তৈরি করে, বিভ্রম যেন তৈরি করে অফ বেনিভোলেন্স, বেনিভোলেন্সের দানশীলতার, বা আমরা যেটা বলতো বেনিভোলেন্স মানে দানশীলতা বা দয়া মায়ার যে একটা বিভ্রম, সেটা তৈরি করে। অর্থাৎ কি, আমরা এই যে, আমি যদি একটা ইয়ে বলি, ধরো কি দিয়ে বোঝাবো, এটা বললে আবার তোমরা আবার অনেকে মাইন্ড করতে পারো, তারপরেও বলি। আমাদের দেশের সরকারগুলো, আমি কোনো স্পেসিফিক একটা সরকারকে বলবো না, সরকারগুলো কি বলে যে আমাদেরকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, এই উন্নয়ন ওই উন্নয়ন, হ্যাঁ, আমাদের এত কিছু দিচ্ছে, এইগুলো হচ্ছে তাদের ক্ষমতা, এগুলো এবং সেগুলো বলে তারা প্রচার করতেছে, তো এগুলো হচ্ছে ক্ষমতার অলংকার। হ্যাঁ, ক্ষমতাকে পাওয়ার, ক্ষমতাকে ইয়ে করার জন্য আমাদেরকে এত কিছু করতেছে, কিন্তু আসলে কি এত কিছু করতেছে? এটা একটা মোহ, একটা বিভ্রম ঘটাচ্ছে না? তোমার বাড়ির পাশে যে রাস্তাটা পাকা হচ্ছে, এই রাস্তাটা কি ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার নিজের টাকা দিয়ে করাচ্ছে? না, তোমার আমার ওই ট্যাক্সের টাকা দিয়ে করাচ্ছে। তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, প্রতি বছর বাড়ির ট্যাক্স দিতে হয়, জমির খাজনা দিতে হয়, হ্যাঁ, তোমার ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, তো এগুলো কোথায় যাচ্ছে? এইগুলোই তো ওই রাজকোষাগারে যাচ্ছে, এবং সেখান থেকেই তো টাকা নিয়ে এসে তোমার বাড়ির রাস্তাঘাট করে দেওয়া হচ্ছে। তো যারা পাওয়ারে রয়েছে তারা বলতেছে কি, আপনার এলাকার উন্নয়ন করে দিলাম, আপনাকে এটা দিয়েছি ওটা দিয়েছি। সে দিয়েছে নাকি এটা তোমার রক্ত ঘামানো টাকা দিয়ে তৈরি করা? ওই রাস্তাটা তোমার রক্ত ঘামানো টাকা দিয়ে তৈরি করা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষমতার একটা অলংকার, ক্ষমতার একটা অলংকার, এবং এটা দিয়ে তোমাকে দেখানো হচ্ছে, এটা বিভ্রম তৈরি করা হচ্ছে। তুমিও ভাবতেছো আরে তাই তো, এই সরকারের আমলে এই সরকারই তো আমাকে এই রাস্তাটা করে দিল। তো এই আমলে হলো এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে এই সরকার তো আর পকেটের টাকা দিয়ে এটা করে দিল। তো এগুলো হচ্ছে, হ্যাঁ, ক্ষমতায় যারা থাকে তারা পকেটের টাকা দিয়ে তোমার কাছে চা খায়, ঠিক আছে, তোমাকে চা খাওয়ায়, বা নির্বাচনের আগে 500 টাকা দিয়ে যাবে, এইটা দিবে, কিন্তু তার থেকে অনেক বেশি সে তুলে নিচ্ছে আবার, এটা কাইন্ড অফ বিজনেস। এডওয়ার্ড সাইড এটাই বলতেছেন যে রেটরিক অফ পাওয়ার, ক্ষমতার যে অলংকার, ক্ষমতার যে ইয়ে, সেটা কি করে একটা বিভ্রম তৈরি করে। কিসের বিভ্রম? দয়া দেখানোর, মায়া দেখানোর, দানশীলতার একটা বিভ্রম তৈরি করে। আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, এই সরকার আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। That is, imperialists like to cloak their domination in a pretense of benevolence and altruism. বলা হচ্ছে এটাই হচ্ছে ইম্পেরিয়ালিস্ট, যারা রয়েছে, যারা সাম্রাজ্যবাদী, যারা সাম্রাজ্য বিস্তার করে, তারাও এই কাজটাই করে থাকে। সাম্রাজ্যবাদীরা তাদের আধিপত্যকে আহ পরোপকার, অর্থাৎ এই যে আহ, পরোপকার এবং পরোপকারের ভান করে আর কি, করে আসলে এটা বিস্তার করে। কি হয়, আমরা তোমাদের দেশে আসছি, তোমাদের ইন্ডিয়াতে আসতেছি, সেই ইন্ডিয়াতে এসে মূলত কি করতেছি, আমরা তোমাদেরকে আহ সভ্য করতেছি, আমরা তোমাদেরকে পড়াশোনা শেখাবো, এই করব সেই করব, কিন্তু আসলে এইটা তারা করতেছে না। তারা এখান থেকে কি করতেছে, সম্পদগুলো নিয়ে যাচ্ছে, এবং পড়াশোনা করাচ্ছে, ঠিক আছে, বা অনেক কিছু রাস্তাঘাট রেল এটা সেটা করেছে, কিন্তু এগুলো কেন করেছে? যেমন ধরো ব্রিটিশরা আমাদের এখানে এসে রেল তৈরি করেছে, কেন রেল তৈরি করেছে? রেল দিয়ে তো তারা এদিক দিয়ে তো জিনিসগুলো নিয়ে গেছে, তাই না? ঠিক এরকমই আর কি, ভারত যেমন আমাদের বন্ধু, আমাদের কেমন বন্ধু তারা, যে বন্ধু এই যে তোমরা বিশ্বকাপে হেরে যাওয়ার পর উল্লাস করেছে বলে তোমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, তাই না? তো যখন দেখেছে বাংলাদেশ আবার অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতেছে, তখন আবার কি এটা খুলে দিয়েছে, আর ওদের দেশে পেঁয়াজ পচন ধরেছে পেঁয়াজে। তো এইটাই, যে তোমাদেরকে বলবে যে তোমাদেরকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, কিন্তু সবকিছুরই উদ্দেশ্য হচ্ছে তোমার থেকে ওই মানে তোমাকে সন্তুষ্ট রাখা, এই জন্য তুমি যাতে ক্ষমতার দিকে না তাকাও, তার ক্ষমতার মসনদের দিকে না তাকাও। Thus, it is not paradoxical that Conrad was both anti-imperialist and imperialist. তো বলছে এভাবেই, এটা কোনো প্যারাডক্সিক্যাল বিষয় না যে কনরাড একই সঙ্গে অ্যান্টি ইম্পেরিয়ালিস্টও ছিল, আবার ইম্পেরিয়ালিস্টও ছিল।
সে সাম্রাজ্যবাদী বিরোধীও ছিল, আবার সে নিজেও সাম্রাজ্যবাদী ছিল। হি অলসো অ্যাসার্টস ইম্পেরিয়ালিজম পেভ দ্য ওয়ে ফর মডার্ন ডে গ্লোবালাইজেশন। তিনি একটা কথা বলেছেন যে ইম্পেরিয়ালিজম বর্তমান যুগের যে গ্লোবালাইজেশন, এটার পথটাকে প্রশস্ত করেছে। ইম্পেরিয়ালিজমের ফলে এটা হয়েছে। Or the shrinkage of time, communication, and economic linkage in the present day world. একই সঙ্গে সময়কে কমানো, অর্থাৎ এখন যেমন ইউরোপ থেকে এখন থেকে এখান থেকে তুমি আমেরিকা যেতে 12, 14, 15 ঘন্টা লাগবে, বাট আগে 6 মাস লেগে যেত, তাই না, বা 1 বছর লেগে যেত। তো এখন এই যে সময়টাকে কম কম লাগাচ্ছে, তো এই শ্রিঙ্কেন অফ টাইম, যোগাযোগ ব্যবস্থা এবং ইকোনমিক যে একটা সংযোগ একটা দেশ আরেকটা দেশের সাথে, এক সরকার আরেক সরকারের সাথে, তো এই সবকিছুই আমাদের এই জোসেফ কনরাড বলতেছেন এই সবকিছু হয়েছে এই ইম্পেরিয়ালিজমের কারণে, বা মডার্ন ডে গ্লোবালাইজেশনের সবকিছু ইম্পেরিয়ালিজমের কারণে হয়েছে সেটা বলতেছে। আচ্ছা, সাইড সাইডস ফোকাস ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ক উইল বি, আচ্ছা একটু 1 মিনিট। ওকে। দেখো, সাইডস ফোকাস in the present work will be the empires created by Britain, France, and United States during the period 1700 through the 1990। এরপরে সাইদ ফোকাস করতেছেন ওই সমস্ত এম্পায়ার গুলোর উপরে যেগুলো ব্রিটেন, ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস 1700 সাল থেকে 1990 সাল পর্যন্ত হচ্ছে তৈরি করেছিল। হি রিমার্কস, তিনি রিমার্ক করতেছেন, অ্যাসপিরেন্টস to global domination indulged in repeated pattern of behavior and rhetoric। দেখেন এখানে উল্লেখ করতেছেন যে একটা প্রত্যাশা, হ্যাঁ, একটা প্রত্যাশার কথা, একটা অ্যাসপিরেন্ট বা একটা প্রত্যাশার প্রতি তিনি ইন্ডিকেট করছেন। তিনি বলতেছেন যে গ্লোবাল ডমিনেশন, যেটা গ্লোবালি হচ্ছে এই দেশগুলো গ্লোবালি সারা বিশ্বটাকে ডমিনেট করবে, এই একটা প্রত্যাশা থেকে, বা এই একটা প্রত্যাশা ইন্ডালস ইন রিপিটেড প্যাটার্নস অফ বিহেভিয়ার এন্ড রেটরিক, সেগুলো বারবার হচ্ছে তারা, মানে এই প্রত্যাশা থেকেই মূলত তারা অনেক কাজ করেছে, বারবার করেছে, এবং রেটোরিক্যালি করেছে, আবার বিহেভিয়ারের দিক থেকেও করেছে। মানে তারা যা কিছু করেছে তাদের পেছনে ছিল একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হচ্ছে গ্লোবাল ডমিনেশন করা, সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করা। ধরো আহ যেমন আমেরিকা তো চালাক, হ্যাঁ, আমেরিকা ব্রিটিশদের চাইতেও চালাক। ব্রিটিশরা কি করেছে, সারা বিশ্বে তোমার তাদের কলোনি স্থাপন করেছে, তারা সম্পদ নিয়ে চলে গেছে, ব্যাস একটা সময় তারা ছেড়ে দিয়েছে, স্ব ইচ্ছায় ছেড়ে দিয়েছে। আমেরিকা ছেড়ে দিয়েছে, ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, স্ব ইচ্ছায়। বাট আমেরিকা কি করতেছে, এরা কোনো দেশকে দখল করতেছে না, ওই দেশে দেশে গিয়ে মিলিটারি বেস তৈরি করতেছে তারা। তো সারা বিশ্বে প্রায় 700, 750 মিলিটারি বেস রয়েছে আমেরিকার। তো এইটা মানে নতুন ধরনের একটা কলোনাইজেশন বলতে পারো, নতুন ধরনের একটা ইম্পেরিয়ালিস্টিক ডিভাইস, যেটার মাধ্যমে সারা বিশ্বটাকে সে ডমিনেট করতেছে। আমি তোমার দেশে গিয়ে মার খেয়ে আসবো সেটা না, আমি তোমার দেশে গিয়ে তোমার দেশে থেকে তোমাকে শাসন করব, তোমাকে ভয় দেখাবো। তো সেটা করতেছে আমেরিকা। In addition, Western imperialism has reinforced third world nationalism or vice versa, and vice versa। বলতেছে আরো একটা বিষয় যে ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম যেটা, সেটা থার্ড ওয়ার্ল্ডের যে ন্যাশনালিজম বা থার্ড ওয়ার্ল্ডের যে চিন্তা ভাবনা, সেইটাকে রিইনফোর্স করেছে, অথবা ভাইস ভার্সা, অথবা উল্টোটা। থার্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কি, আমরা ধরেই নিই যে পশ্চিমারা মানে ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ডটা, সেটা ইউরোপ বা আমেরিকা, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড। মধ্যপ্রাচ্য যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড। আর আমরা যারা এই যে সাউথ এশিয়ান, তারা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের মানুষ, তাই না? এটা কিন্তু ধরে দেওয়া হয়। তো এই যে আইডিয়াটা, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড বা ফার্স্ট ওয়ার্ল্ড, ভাইস ভার্সা ফার্স্ট ওয়ার্ল্ড, এই আইডিয়াটা মূলত
এই ইম্পেরিয়ালিজমের জন্য জন্য এটা আসলে তৈরি হয়েছে, এই আইডিয়াটা ক্রিয়েট হয়েছে। দ্য রুট অফ আস ভার্সাস দেম thinking go all the way back to ancient Greece, where city-states fought off uh, murderers who were non-Greek and thus lacked culture. বলতেছে যে রুট অফ আস ভার্সাস দেম, অর্থাৎ আমাদের এবং তাদের, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ডের যে রুট, যে শেকড়ের যে জায়গাটা, থিঙ্কিং গো অল দা ওয়ে ব্যাক টু এনসিয়েন্ট গ্রিস। আমাদের সবাই যদি চিন্তা করি, আমরা সবসময় জন্য চিন্তাতেই চলে যাব যে আমাদের সবারই রুট হচ্ছে ওই গ্রিস। গ্রিস থেকেই মূলত ওই যে তোমার প্লেটো, সক্রেটিস এরা লেখালেখি করতো, বা আরো যে আগের যে রাইটিং গুলো আমরা সেগুলো গ্রিসের ওখানকারই পাই। ওই যে হোমার টোমার এই সময়টাতে তো ছিল। তো ওইখান থেকে কি হলো, সারা বিশ্বে ছড়িয়ে পড়লো না সব জায়গায়? তো ওই গ্রিকদের যে, বা এদিকে এসে যে আমাদের ইস্তাম্বুল, বা আমরা ইনফ্যাক্ট ওই যে তুরস্ক বা ওসমানীয় সভ্যতা বা কনস্টান্টিনোপল, কনস্টান্টিনোপলের ফলের পরেই তো আমাদের রেনেসান্সটা শুরু হলো। তো কনস্টান্টিনোপল তো তুরস্কতে। তো এই তুরস্ক এবং গ্রিস কিন্তু পাশাপাশি দেশ, জাস্ট শুধু মাঝখানে সমুদ্র রয়েছে একটা, বা ছোট আর কি, পাশাপাশি। তো এই জায়গাগুলোর পতনের পরে কি ঘটলো, এরা সারা ইউরোপে ছড়িয়ে পড়লো, ইউরোপিয়ানরা ছড়িয়ে পড়লো আবার আমেরিকাতে। এতে করে কি হলো, আমাদের শেকড় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রিসকে বলা হচ্ছে, গ্রিস থেকেই নলেজের সবকিছু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তো এটাই বলতেছে যে কালচারের যে বিষয়টা, তার পুরোটাই মূলত এই গ্রিস থেকে এসেছে। এবং গ্রিস থেকে আসার পরে যেখানে সিটি স্টেট ছিল, এবং যারা মূলত একটা সময় যুদ্ধ করত, লড়াই করত এবং লুটপাট করত, তারা এবং এই এই জায়গাটাতে যারা লুটপাট করতো তাদেরকে বলা হতো নন গ্রিক। হ্যাঁ, দাস ল্যাকড কালচার, এবং তাদের কোনো কালচার ছিল না, তারা তারা সভ্য ছিল না, এটা বলা হচ্ছে। Said introduces the concept of contrapuntal reading and analyzes the hybridity, which will both be important for his work as a whole. সাইদ তিনি কন্ট্রাপান্টাল রিডিং যে কনসেপ্টটা, সেটা তিনি আমাদেরকে সেটার সাথে পরিচয় করিয়ে দেন, এবং তিনি এখানে আরো হাইব্রিডিটির যে বিষয়টা সেটাকে তিনি উল্লেখ করেন, এবং হুইচ উইল বোথ বি ইম্পর্টেন্ট ফর হিজ ওয়ার্ক অ্যাজ এ হোল, এবং তার এই কাজে, এই রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। বাই কন্ট্রামেন্টাল অ্যানালাইসিস সাইড অ্যালিউডস টু counterpoint in music, which is the combination of different melodic line। এবং এই কন্ট্রামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে সাইদ মূলত কিছু মিউজিকে কিছু কাউন্টার পয়েন্ট তিনি কে উল্লেখ করতেছেন, যেখানে হুইচ ইজ দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট মেলোডিক সাউন্ড লাইন, এবং যেই মিউজিকটা মূলত অনেকগুলো মেলোডিক লাইনে কম্বিনেশন মূলত একটা। In particular, Said stresses the tension and conflict between imperialist pressures for domination and conquest and the resistance or opposition to imperialism। বিশেষ করে সাইদ ইমফাসাইজ করেছেন, জোর দিয়েছেন একটা টেনশনের, একটা উদ্বিগ্নতা, একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বের প্রতি। সেই দ্বন্দ্বটা কোথায়? বিটুইন ইম্পেরিয়ালিস্ট প্রেসার ফর ডমিনেশন অর কনকুয়েস্ট। যে যেই কনফ্লিক্টটা বা যে টেনশনটা এই সাম্রাজ্যবাদীদের ভেতরে রয়েছে, তারা অন্যকে শাসন করবে বা অন্যর জায়গা জমি দখল করবে, জিতে নিবে, ভূমি জিতে নিবে, সেইটার প্রেসারে আর কি তারা একটা টেনশনে থাকে। আর একটা টেনশনে থাকে, সেটা হচ্ছে দা রেজিস্ট্যান্স এন্ড অপোজিশন টু ইম্পেরিয়ালিজম। এবং আরেকটা দল টেনশনে থাকে, সেটা হচ্ছে আমরা যারা শোষিত, তারা, যে ইম্পেরিয়ালিস্টরা আমাদেরকে আহ, মানে তাদের বিরুদ্ধে যেতে হবে, তাদেরকে বাধা দিতে হবে, এটা নিয়ে আমরাও একটা টেনশনে থাকি। তো বোথ, যারা, ওই যে বলে না, ওই যে শুটিং এর এলিফেন্ট পড়েছিল ফার্স্ট ইয়ারে, যে যারা শাসন করতেছে এবং যারা শাসিত হচ্ছে, শুটিং এর এলিফেন্ট আর কি, দুইজনারই শান্তি নাই। কারণ ওরা কখন মেরে দেয়, এরা কখন মেরে দেয়, একটা শঙ্কার বিষয় না? যেমন আমাদের এখন ইসরায়েল আর ইয়েতে হচ্ছে,
শান্তি আছে ওখানে? দ্য টু ফোর্সেস অ্যাকর্ডিং টু সাইড গো হ্যান্ড ইন হ্যান্ড। এবং আমাদের এই দুইটা ফোর্স, অর্থাৎ ইম্পেরিয়ালিস্ট এবং কলোনাইজড আমরা যারা, তারা, তো আমরা এই দুই শক্তি কি হচ্ছে, পাশাপাশি আমরা থাকতেছি। বাই হাইব্রিডিটি the author refers to the heterogeneity being made up of dissimilar elements, mutability, changeability and complexity of human nature, এবং মানুষের নেচারের, হিউম্যান কালচার, মানুষের কালচারের যে জটিলতা সেটাকে। তো হাইব্রিডিটি দিয়ে তিনি রেফার করেছেন আমাদের ভেতরে যে অসামঞ্জস্যতা রয়েছে, অসামঞ্জস্য যে বিষয় রয়েছে সেগুলোকে। হেটারোজিনিয়াস আইডিয়াস বলা হয় না, ওই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে বলা হয় হেটারোজেনিটি, বৈসাদৃশ্য, তো মিউটেবিলিটি, সবকিছু যে চেঞ্জ হয় প্রতিনিয়ত, পরিবর্তিত হচ্ছে সেটা। আর একটা মানুষের কালচারের ভেতরে যে কমপ্লেক্সিটিটা রয়েছে সেটা দিয়ে মূলত এই হাইব্রিডিটিটা বোঝানো হয়েছে। তো এই হচ্ছে টোটাল আলোচনা। এরপরে আরো বেশ কিছু আলোচনা রয়েছে, কালচার কি, তারপর ইম্পেরিয়ালিজম কি, এগুলো তো আমরা জানি এমনিতেই। তো এখান থেকে আর পড়ে দিচ্ছি না আমি। আহ, এখান থেকে যতটুকু পড়লাম এটাই হচ্ছে আমাদের কালচার এন্ড ইম্পেরিয়ালিজম। কালচার এন্ড ইম্পেরিয়ালিজমের মোটা দাগে একটা কথা, সেটা হচ্ছে যে তুমি কন্ট্রাপেন্টাল রিডিং করতে হবে। তোমার সামনে একটা যা কিছু আসলো, একজন ইউরোপিয়ান হয়ে, ইউরোপিয়ান শত সুযোগ সুবিধা ভোগ করার পরেও সে কেন ইম্পেরিয়ালিস্টে, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট হচ্ছে, কেন অ্যান্টি কলোনাইজার হচ্ছে, কেন এটাকে সাপোর্ট করতেছে না? তো এটা আমরা সবসময় পজিটিভ, ও মা এই লোকটা মহান তাই সে এটাকে সাপোর্ট করতেছে না, এটা হচ্ছে জেনারেল চিন্তা ভাবনা। কিন্তু এর আড়ালে সে যে আরেকটা পারপাস সার্ভ করতেছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেটা হচ্ছে কন্ট্রাপেন্টাল থিঙ্কিং বা কন্ট্রাপেন্টাল রিডিং। কোন একটা যখন আমরা রাইটিং পড়তেছি, যে রাইটিং এর ভেতরে হচ্ছে তোমার এই স্ল্যাভহারি বা এই জাতীয় এগেনিস্টে কথা আছে, যেমন ওই যে অরণ্যকো, রবিনসন ক্রুসো, গালিভার স্টাভেলস, তারপর হার্ট অফ ডার্কনেস, এগুলো যখন পড়বো, পাশাপাশি এটা আমাদের আরেকটা মনের দরজাও খোলা রাখতে হবে যে কেন এই রাইটার এটা লিখলো, এর কি অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। মানে কোন একজন স্ট্রেঞ্জার তোমার বাড়িতে এসে মিষ্টি খাওয়াচ্ছে, তখন তোমার বুঝতে হবে যে কেন মিষ্টিটা খাওয়াচ্ছে। এটা মিষ্টি ভালো লাগতেছে, স্বাদে তুমি লাফালাফি করতেছো, কিন্তু এমন হলো যে মিষ্টি খাওয়ার পরে তুমি অজ্ঞান হয়ে গেলা, বাসে যেটা ঘটে, আর তারপরে সব তোমার নিয়ে থেকে চলে গেল। তো এরকমটা। তো এক কথায় তিনি বলতে চাচ্ছেন যে কালচারাল যে এলিমেন্ট গুলো এবং আমাদের যে নোভেল গুলো, সেগুলো হচ্ছে মূলত এই ইম্পেরিয়ালিস্টদের পারপাস সার্ভ করেছে। তারা যতই এখানে ইয়ে দেখাক, যতই বলুক যে আমরা তোমাদেরকে সভ্য করতেছি, আমরা তোমাদের শিক্ষিত করতেছি, আমরা তোমাদেরকে পিস দিব, মানবতা দিব, কিন্তু এগুলোর আড়ালে তাদের আর একটা কাজ রয়েছে। যেমন আমেরিকা কি করতেছে বর্তমানে, সারা বিশ্বে দেশে দেশে ঘাঁটি গেড়ে বসে আছে এবং বলতেছে কি আমরা শান্তির জন্য এটা করতেছি, সারা বিশ্বের ক্ষমতাকে ব্যালেন্স করার জন্য এটা করতেছি। তা আসলে কি তাই করতেছে? না, সারা বিশ্বের উপরে খবরদারি করার চেষ্টা করতেছে, সারা বিশ্বকে শাসন করার এই মানুষ এটা করতেছে। যেমন বাংলাদেশের সেন্ট মার্টিন তারা চায়, এখানে একটা ঘাঁটি করতে চায় তারা। কেন করতে চায়? কারণ এখানে ওপারে চীন আছে, কোনো সমস্যা হলে এখানে চীন থেকে, এখান থেকে চীনকে আক্রমণ করার সুবিধা হবে, ভারতে ডমিনেশন করার সুবিধা হবে, তারপরে এদিকে মায়ানমার টায়ানমার এদিকে করার সুবিধা হবে। থাইল্যান্ডের এদিকে তো আছেই, ভিয়েতনাম থাইল্যান্ড এদিকে তো মিলিটারি বেজ আছেই। তো এগুলো তারা কেন করতেছে? বলতেছে যে আমরা মানবতা ইয়ে করার জন্য, মানবতার ফেরিওয়ালা, কিন্তু এদের আড়ালে আরেকটা উদ্দেশ্য রয়েছে। তো এই হচ্ছে টোটাল এই রাইটিংটা। আমি আমি জানি না, তোমাদের কথা বলতে বলতেই আহ, গলাটা মনে হচ্ছে ভেঙে গেল, এরকম একটা ভাব হয়েছে। তো এটা তোমাদের আগের ক্লাসেই এরকমটা হয়েছে, তোমাদের আগে থার্ড ইয়ারকে পড়াচ্ছিলাম তখনই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই রাখতেছি। আজকে তোমাদের পরীক্ষাটা নেইনি, ইচ্ছা করেই নেইনি, কারণ আর তো দুই তিনটা ইয়ে বাকি আছে সেজন্য। সামনের দিনে আবার নেব, সামনের শনিবারে। তো আজকে এ পর্যন্ত, তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। নেক্সট ক্লাস আমরা নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা পড়বো। নেক্সট আইটেম কি রয়েছে? নেক্সট আইটেম রয়েছে হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। রাইজ অফ ইংলিশটা এটা পড়বো। ওকে, তোমাদের কিছু বলার থাকলে বলো, নাহলে রেখে দিই।
স্যার, নেক্সট স্পোকেন কোর্সটা কবে থেকে শুরু হবে? আসলে স্পোকেন কোর্স যেটা চালাচ্ছে এটার নেক্সট বলে কোনো কথা নেই, তুমি যেদিন শুরু করবা সেদিন থেকেই সবকিছু চলবে। কারণ এখানে আমি যেটা বলেছি যে 36টা ক্লাস পর পর আমরা আবার প্রথম থেকে শুরু করব, এবং একই গ্রুপে সবাইকে অ্যাড করাবো। একই গ্রুপে সবাইকে অ্যাড করাবো এই জন্য যে তুমি আগের ক্লাসগুলোও দেখতে পাবা, আবার এখন যে রানিং ব্যাচ চলতেছে এখান থেকেও তোমরা করতে পারবা। আবার যখন আবার রিপিট করব তখনও এটা করতে থাকবা, করতে পারবা, তখন ওইটাও পেয়ে যাবা। এবং এটা লাইফ টাইম যেহেতু অ্যাক্সেস, এই জন্য কোনো নেক্সট ব্যাচ বা আগের ব্যাচ এই বলে কোনো কথা নেই। এখন যে বর্তমানে আমাদের মনে হয় 26টা ক্লাস হয়েছে, আমি বলেছি প্রতিটা ব্যাচে 36টা ক্লাস হবে। 36টা, এটা 36টাই না, মানে এটা আনলিমিটেড হতে থাকবে, তুমি সব ক্লাসই পাবা আর কি, আগের হয়ে যাওয়া বা সামনের যে আরো যে ক্লাসগুলো হতে থাকবে সেটা। আর দৃশ্যত এটা আমাদের, এটা আমি ফিল করি, আমি জানি আমার স্টুডেন্টরাও ফিল করে, যে অনেকেরই প্রথম দিকের যদি ক্লাসগুলো তুমি খেয়াল করো এবং এই 25 নাম্বার নাম্বার ক্লাসে এসে যদি তুমি তাদের স্পোকেনটা দেখো তাহলে দেখবে যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে অনেকের। অনেকেই শুরুর দিকে নার্ভাস থাকতো, কথা বলতে পারতো না বা একটু ইয়ে থাকতো, বাট এখন কিন্তু অনেকে অনেকটা সাবলীল। বা আমরা প্রতিনিয়ত আরো যে মানে সামনে যতদিন আমরা ক্লাস করতে থাকবো বা তারা করবে, একটা নোটেবল একটা ইয়ে হতে থাকবে। আর আমরা সবসময় নতুন নতুন জিনিস ট্রাই করতেছি, তো নতুন নতুন ভাবে পড়াশোনা করতেছি ওখানে, স্পোকেন প্লাস রাইটিং ম্যাটেরিয়াল ওগুলোও মাঝে মাঝে দিচ্ছি, লিসনিং এর কিছু ভিডিও টিডিও এগুলো দিচ্ছি। আর যেহেতু অনগোয়িং ওটা চলতে থাকবে, সেহেতু যেগুলোতে আগে দরকার আমাদের সেগুলো নিয়ে আমরা কাজ করি ওটি। তো যে কোনো সবাই ভর্তি হতে পারো, নো প্রবলেম। স্যার, ওটার কোর্স ফিটা কত? ওইটা 1020 টাকা। হ্যাঁ, এখনো অ্যাডমিট হওয়া যাবে, এখনো অ্যাডমিট হওয়া যাবে। আচ্ছা, তোমাদের জন্য জরুরি, তোমরা যেহেতু এখন ফোর্থ ইয়ার, তো এটা ওই ইয়ের সময় ফিল করতে পারবা। ওই যখন ভাইভাতে যাবা তখন একটা ইয়ে আসবে। আমার মনে আছে আমাদের তো সেকেন্ড ইয়ারেও ভাইভা দিতে হতো, তোমাদের তো ফোর্থ ইয়ারে একটা। আমরা সেকেন্ড ইয়ারে দিতাম, ফোর্থ ইয়ারে দিতাম, মাস্টার্সে দিতাম, তিনটা ভাইভা অ্যাটেন্ড করতে হতো। তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার পরে আমি সাইফুরসে ভর্তি হয়েছিলাম। সাইফুরসে রাজশাহীতে তখন একটা শাখা ছিল। তো সাইফুরসে ভর্তি হয়ে আমি দেখেছিলাম যে ওই 3 মাস আমরা ক্লাস করেছিলাম, 3 মাসে মোটামুটি আমাদের একটা ফ্লুয়েন্সি চলে আসছিল, এবং ওইটা দিয়ে আমরা ভাইভা পার হয়েছিলাম। তো তোমরা এটা প্র্যাকটিস করতে পারো আর কি। কোর্স ফি 1020 টাকা। তোমরা লিটারেচারে তোমাদের জন্য 1020, এটা বাড়বে ভবিষ্যতে গিয়ে বাড়বে, কারণ তোমাদের ডেভেলপমেন্ট দেখিয়ে তো আমি সামনে আবার যারা আসবে তাদেরকে বলবো যে এই দেখো, এই দেখো অমুক ভালো করেছে। তো সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো। আর ওইটা ওইটা মাঝখানে আমার অসুস্থতার কারণে একটু গ্যাপ পড়েছিল, তো আমরা আবার চেষ্টা করতেছি ওইখানে, নইলে এতদিন আমাদের 36টা ক্লাস হয়ে যেত, তাই না? তো মাঝখানে ওই গ্যাপ পড়ার কারণে একটু এলোমেলো ছিল, তো আবার আমরা লাইনে উঠতেছি। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।